নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারাও যদি চান যে আপনাদের বিনামূল্যে ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ, সময় এবং স্থান লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছক নিয়ে। আরও একটা জিনিস বলে রাখি যে এখানে যে জন্মছক নিয়ে আলোচনা করা হয় সেটা অত্যন্ত বেসিক। সেটা কেবলমাত্র D1 চার্ট বা লগ্ন চার্টের উপর বেস করে। এছাড়া মহাদশা, অন্তর্দশা এবং অন্যান্য ডিভিশনাল চার্ট এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না সেইভাবে। ফলে এটা টোটাল যে অ্যানালিসিস করা সম্ভব তার মাত্র 10-20%। তো কেউ যদি চান তার লাইফের ব্যাপারে সিরিয়াসলি কোনো পজিটিভ চেঞ্জেস আনতে, কেউ হয়তো স্ট্রাগল করছেন, সে কিছু রেমেডিস চান এবং পারফেক্ট কিছু জেমস্টোন রেকমেন্ডেশনস চান, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ডিটেলড অ্যানালিসিসের সাহায্য নেওয়া উচিত তার। তো যদি ইনি আমার সাথে পার্সোনালি কনসাল্ট করে ডিটেল অ্যানালিসিস করাতে চান, তার জন্য আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার পার্সোনাল কনসালটেশনের ফিজ হচ্ছে 501 টাকা। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা এই জন্মছকটি অ্যানালিসিস করা শুরু করি। এই জন্মছকটির জন্য রিকোয়েস্ট করেছেন যার নাম জাতকের ওম, আর জন্ম হচ্ছে 10th অগস্ট 2016, 4:20 PM, মালদা। তাহলে আমরা শুরু করছি জন্মছক বিচার। জয় মা দুর্গা, জয় বজরংবলী। তো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে লগ্ন হচ্ছে বসেছে নবম রাশির ঘরে, অর্থাৎ প্রথম ঘর যেটা, তাই এনার হচ্ছে নবম রাশি হচ্ছে ধনু রাশি, তাই এই জাতকের ধনু লগ্ন। এবং চন্দ্র বসে যেটা সেটা হচ্ছে রাশি বা চন্দ্র রাশি বলা হয়। তো এই জাতকের রাশি হচ্ছে, যেহেতু চন্দ্র বসেছে সপ্তম রাশির ঘরে, তো সেটা হচ্ছে তুলা রাশি। তো এই জাতকের ধনু লগ্ন, তুলা রাশি। এখন লগ্ন চার্ট, এটা এখানে সবথেকে গুরুত্ব হচ্ছে বেশি লগ্নপতির বা লগ্নের। তো এনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন। ধনু লগ্নের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। ফলে এই চার্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো এই চার্টের মধ্যে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অন্যান্য গ্রহগুলোর যেরকম সম্পর্ক এবং তারা যে যে ঘরের অধিপতি সেই অনুযায়ী তারা এই জন্মছকে ফল প্রদান করবে। প্রথম ঘর যদি আমরা দেখি, প্রথম ঘর স্বয়ং, প্রথম ঘর পার্সোনালিটি, ফিজিক্যাল অ্যাট্রিবিউটস। তো সেই ঘরে প্লুটো বসে আছে। ইউরেনাস, নেপচুন, প্লুটোর আমরা বৈদিক জ্যোতিষে কোনো গুরুত্ব দিই না, ফলে এই ঘরটি নিয়ে বিশেষ কিছু বলার নেই। তারপর আসছি আমরা দ্বিতীয় ভাব হচ্ছে ধন, কুটুম, বাণী। সেই ঘরটিও ফাঁকা, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে সূর্যের। সূর্য ভাগ্যভাবের অধিপতি হয়ে, যেখানে 5 লেখা আছে সেটা নবম ভাব বা ভাগ্যভাব, সেখানকার অধিপতি হয়ে অষ্টমভাবে বসে যাওয়া অত্যন্ত খারাপ। কেন? অষ্টম ভাবকে একটা দুস্থান বলা হয়। 6, 8 আর 12 এই তিনটে ভাবকে খারাপ ভাব ধরা হয়। তো ভাগ্যপতি খারাপভাবে চলে যাওয়া, গাড্ডায় চলে যাওয়া, সেটা ওভারঅল যদি দেখা যায় যে এটা ভাগ্যের দিক দিয়ে একটা নেগেটিভ একটা ইন্ডিকেশানস দিচ্ছে, যে জাতক সৌভাগ্যের দিক থেকে বলা যায় যে খারাপ। এছাড়া কি না, সূর্যের যে দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়বে সেটা রিলেটেড কী কী নেগেটিভ হবে? বাণী কর্কশ করতে পারে, রূঢ়ও করতে পারে। কেন? সূর্যের মধ্যে একটা ক্রূরতা আছে, একটা দাম্ভিকতা আছে, সেইগুলো তার বাণীর মধ্যে আসতে পারে। এছাড়া টাকা পয়সা জমানোর দিক দিয়ে খারাপ করতে পারে, টাকা পয়সা জমতে না দেওয়া, এইগুলো করতে পারে, যেহেতু এটা জমা পুঁজি, জমা অর্থের ঘর। আর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে, নিকট আত্মীয়ের সঙ্গে। এছাড়া আরেকটা জিনিস যেটা কি দেখা যাচ্ছে না, যেহেতু পিতা দেখা হয় সূর্যকে দিয়ে, তো সূর্যের দৃষ্টি যে একটা দ্বিতীয়ভাবে পড়ছে, দ্বিতীয়ভাবে মুখমণ্ডল, চোখ এগুলো দেখা হয়, দাঁত, মুখ। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে মুখশ্রী পিতার সঙ্গে একটা মেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মাইল্ড। তারপর আমরা আসছি তৃতীয় ভাব হচ্ছে বাধাবিঘ্নের ঘর, পরাক্রমের ঘর, ছোটো ভাই বোনেরও ঘর, যেখানে 11 লেখা আছে। সেখানে বসেছে কেতু এবং নেপচুনের গুরুত্ব নেই, কিন্তু কেতু এখানে কি করবে? এই ভাবটা এমন যেখানে অত্যন্ত পরিশ্রম বাড়িয়ে দেবে কেতু, আর পরাক্রম কম রাখবে এবং বাধা বিঘ্ন, স্ট্রাগল, লাইফ ভর দিতে থাকবে। ছোটো বোনের একটা যোগ তৈরি করছে। তো ওভারঅল যদি দেখা যায় যে কেতু এখানটা কী কেমন করবে না, কেতু এখানটা মোস্টলি নেগেটিভ ফল দেবে, এবং কমিউনিকেশনসেরও ঘর এখানটা, সেই রিলেটেডও কিছু নেগেটিভ ফল এখানে পাওয়া যেতে পারে। তারপর আমরা আসছি চতুর্থ ভাব, যেখানে 12 লেখা আছে। এই ঘরটি ফাঁকা এবং বিপরীত থেকে সরাসরি কোনো দৃষ্টি নেই, তো এই ঘর নিয়ে বিশেষ কিছু বলছি না। চতুর্থ ভাব হচ্ছে ভূমিমাতা বাহনের ঘর।
তারপর আসছি পঞ্চম ভাব, যেখানে 1 লেখা আছে, সেখানে বসে আছে ইউরেনাস। ইউরেনাসের কোনো গুরুত্ব নেই, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আসছে চন্দ্রের। এখন পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ঘর, প্রেমের ঘর, বিদ্যার্জনের ঘর। সেইখানে চন্দ্র কিন্তু এই জন্মছকে চন্দ্র অ্যাকচুয়ালি মারক। কেন না, চন্দ্র এখানে হচ্ছে অষ্টমপতি হয়, যেখানে 4 লেখা আছে, এই ঘরের মালিক। তো চন্দ্র অষ্টমপতি হওয়ায় এই জন্মছকে খারাপ ফল দেবে, এবং তার দৃষ্টি একাদশ ভাব থেকে যখন পড়ছে পঞ্চম ভাবে, তো পঞ্চম ভাব রিলেটেড সমস্ত খারাপ ফল দেবে। প্রেম আসলেও ফেলিয়ার, বিদ্যার্জনে কিছু বাধা, বিশেষ করে চন্দ্রের মহাদশা যদি বা অন্তর্দশা যখন চলবে তখন একটু অসুবিধা পড়বে। আর এছাড়াও কন্যা সন্তানের একটা যোগ তৈরি হচ্ছে, যেহেতু চন্দ্র একটা ফেমিনাইন গ্রহ, তার দৃষ্টি আছে, কিন্তু ওভারঅল সন্তান ভাব রিলেটেডও খারাপ ফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো পঞ্চম ভাব নেগেটিভ বলা চলে। তারপর আমরা আসছি ষষ্ঠ ভাবে, যেখানে 2 লেখা আছে। ষষ্ঠ ভাব ফাঁকা, সেখানে দৃষ্টি আছে বিপরীত থেকে শনি এবং মঙ্গলের। শনি এবং মঙ্গল তারাও একটি দুস্থানে বসেছে 12 নম্বর ঘরও, যেরকম বলেছি 6, 8, 12 তিনটে ভাবকে খারাপ ভাব ধরা হয়। তো 12 নম্বর ভাব খারাপ, সেইখানে বসে শনি মঙ্গল দুজনেই একটা নেগেটিভ ফল দিচ্ছে, এবং তাদের যে দৃষ্টিটা সেটাও ষষ্ঠভাবে নেগেটিভ ফল প্রদান করবে। এখানে বসে যেটা কী হয়, শনি যখন দ্বাদশ ভাব থেকে এই ষষ্ঠভাবে দৃষ্টি দেয় এবং মঙ্গলের সঙ্গে বসে আছে, এখান থেকে একটা ইন্ডিকেশন আসছে হসপিটালের খরচ। কেন, মঙ্গল ডিনোট করে অ্যাক্সিডেন্ট, হসপিটাল যাওয়া এইগুলোকে, এবং শনিও যখন দ্বাদশ ভাব থেকে ষষ্ঠভাবে দৃষ্টি দেয় হসপিটালের খরচকে অ্যাক্টিভেট করে। কেন, দ্বাদশ ভাব থেকে হসপিটালের খরচ আমরা দেখি, খরচ দেখি ওভারঅল, এবং সেটা যখন ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে সেটা বোঝা যাচ্ছে যে হসপিটালের খরচ। তো এইভাবে একটা বোঝা যাচ্ছে যে ওভারঅল রোগ, ঋণ, শত্রুর দিক দিয়ে নেগেটিভ ফল প্রদান করছে। কোনো গ্রহ না থাকলেও শনি মঙ্গল বিপরীত থেকে দৃষ্টি দিয়ে সেই খারাপ ফলটা প্রদান করবে এনাকে। এরপর আমরা আসছি সপ্তম ভাবে। সপ্তম ভাব যেখানে 3 লেখা আছে, সেই ঘরটি ফাঁকা এবং সরাসরি বিপরীত কোনো দৃষ্টি নেই। তবে হ্যাঁ, মঙ্গলের একটা দৃষ্টি আছে। মঙ্গলের যেটা অষ্টম দৃষ্টি সেটা কিন্তু এখানে পড়বে, এবং মঙ্গল দ্বাদশভাবে বসে মাঙ্গলিক করছে জাতককে। তার সঙ্গে যেটা অষ্টম দৃষ্টিটা পড়বে সপ্তমভাবে, সেটা কোথাও না কোথাও ম্যারেজকে একটু হ্যাম্পার করতে পারে। তো এই জাতকের একটু দেরি করে বিয়ে করলে ভালো, মাঙ্গলিক যেহেতু 28-এর পরে বিয়ে করা ভালো। আর এখন জাতকের বয়স অনেকই কম, এখন এগুলো বলে রাখছি তবু যদি এনার গার্জেনরা মাথায় রাখতে পারেন সেটা। আর ওভারঅল দেখা যাচ্ছে যে দাম্পত্য, পার্টনারশিপ, ডেলি ওয়েজেস, এগুলোর রিলেটেড নেগেটিভ ফল এনাকে মঙ্গল পাওয়াবে। কেন কি, মঙ্গল স্বরাশিতে কিন্তু দ্বাদশভাবে যেহেতু বসে আছে একটু খারাপ ফল প্রদান করবে। তবে হ্যাঁ, মঙ্গলের এই নেগেটিভিটিটাকে দূর করা যেতে পারে। কেন না, যেহেতু মঙ্গল 6, 8, 12-র মধ্যে যে কোনো একটি ঘরের মালিক হয়ে সেই ঘরেই বসে গেলে একটা বিপরীত রাজযোগের স্থিতি তৈরি হয়, বিষে বিষক্ষয়ের মতো। সেই ফলটা এখানে মঙ্গল দিতে পারে, কিন্তু তার জন্য একটা কন্ডিশন আছে। কী কন্ডিশন না, লগ্নপতিকে হতে হবে স্ট্রং। কিন্তু এনার লগ্নপতি যেটা বৃহস্পতি, সে কিন্তু অত্যন্ত দুর্বল, 29 ডিগ্রি। তো 29 ডিগ্রি মানে 29 ডিগ্রি 46 মানে প্রায় যেটাকে বলা হয় একদম নীল হয়ে গেছে পাওয়ার। কেন, 0 থেকে পাওয়ার ডিগ্রি আস্তে আস্তে বাড়তে শুরু করে, 15 ডিগ্রি অবধি হাইয়েস্ট পিক। 15 ডিগ্রি পর আবার আস্তে আস্তে যত ডিগ্রি বাড়ে তত তার বল কমে। মানে একটা মানুষ যেমন ইয়াং বয়সে দুর্বল থাকে, একদম ছোটো শিশু থাকে যখন দুর্বল থাকে, সে মাঝামাঝি বয়স আসে যখন যুবা হয় তখন খুব শক্তিশালী হয়, আবার যখন সে বার্ধক্যে চলে যায় তখন সে দুর্বল হয়ে পড়ে। গ্রহক্ষেত্রেও ঠিক সেরকমভাবে বিচার করা যেতে পারে। তো এখানে বৃহস্পতির ডিগ্রি অত্যন্ত কমের দিকে চলে গেছে, মানে কম বলতে ডিগ্রি ওয়াইজ বেশি, কিন্তু তার বল কমে গেছে। যেহেতু সে 29 ডিগ্রি সামথিং হয়েছে, মানে প্রায় 30 ডিগ্রি হয়ে গেছে, ফলে তার বল কমে গেছে। তো বৃহস্পতি এখানে বার্ধক্যে পৌঁছে গেছে, ফলে এনার বৃহস্পতিকে অবশ্যই পাওয়ার দেওয়া উচিত, যাতে মঙ্গল তার নেগেটিভ ইম্প্যাক্টটা না দিতে পারে, বরং পজিটিভ ফল দেয় সেটাকে বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট করে। তারপর আমরা আসছি অষ্টম ভাব, যেখানে 4 লেখা আছে, সেখানে সূর্য নিচস্থ, যেটা আমরা আগেই বলছিলাম যে ভাগ্যপতি, নবম ভাবের অধিপতি হয়ে এসে অষ্টমভাবে বসা অত্যন্ত খারাপ। তো অষ্টম ভাব রিলেটেড এখানে সমস্ত খারাপ ফল দেবে। অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্টের ঘর, মৃত্যুর ঘর, অকাল্টের ঘর। অ্যাকচুয়ালি মৃত্যু বলতে আমরা এখানে মৃত্যু দেখি না, আমরা মৃত্যু বলতে মৃত্যুটা ডিলে হবে না, এগিয়ে আসবে, বা এই ধরনের আয়ুকে বোঝায়। আমরা এখানে বলা হয় অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর, কিন্তু এই ঘর থেকে অ্যাকচুয়ালি আমরা আয়ুটাকে যাচাই করি। তো সেই রিলেটেড আমি এখনও কিছু বলছি না এখানে, কিন্তু ওভারঅল অষ্টম ভাব রিলেটেড মোস্টলি মোরলেস নেগেটিভ ফল এখানে প্রদান করবে সূর্য। তারপর আমরা আসছি নবম ভাব। এই ভাবটির মধ্যে একসাথে 4টি গ্রহ বসে গেছে, ফলে যা হয়, যদিও ডিগ্রি ওয়াইজ খুব ক্লোজ নেই, মোটামুটি একটা গ্যাপ মেনটেন করে চলেছে, কিন্তু তার মধ্যেও রাহু এবং বুধ যথেষ্ট ক্লোজ কনজাংশনে আছে। তো এইখানে এই জন্মছকের মধ্যে
রাহু কিন্তু এই সিংহ রাশির ভাবে বসে, শত্রুভাবে বসে খারাপ ফল প্রদান করবে। বৃহস্পতি লগ্নপতি ভাগ্যভাবে বসা এবং সিংহ রাশির ভাবে বসে উচ্চস্থ ফলের মতো ফল দেয় বৃহস্পতি এখানে। তো বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেবে। বুধ এখানে দুটো কেন্দ্রঘরের মালিক, সে নবমভাবে বসেছে, সেও মোরালেস ভালো ফল দেবে। কিন্তু শুক্র আবার, যেহেতু দেবগুরু বৃহস্পতির অ্যান্টি পার্টি, অপোজিট পার্টি, এবং দুটোই খারাপ ঘরের মালিক এখানে শুক্রাচার্য, ফলে শুক্র এখানে মারক গ্রহ, সে ভাগ্যভাবে বসে, সেটা আবার খারাপ। ফলে এই যখন একসাথে অনেকগুলো গ্রহের ক্লাস্টার বসে যায় একটা ঘরের মধ্যে, তখন না সেই ঘরটা নিয়ে কোনো প্রেডিকশন করাটা খুব কঠিন হয়ে যায়। কেন সেই ঘর নিয়ে যেগুলো বলা হবে সেগুলো মনে হবে যে হ্যাঁ মিলছে, আবার তার বিপরীতটাও ফুলছে, কেন সেখানে তো মিক্সড রেজাল্ট আছে সেই ঘর রিলেটেড। নবম ভাব হচ্ছে পিতার ঘর, ভাগ্যের ঘর, ধর্মের ঘর, গুরুস্থানও দেখা হয় এখান থেকে, গুরুদের সঙ্গে সম্পর্ক কেমন থাকে। সেখানে দুই দেবগুরু এবং দৈত্যগুরু বসে যাওয়া, সেটা বোঝা যাচ্ছে যে গুরুর সঙ্গে সম্পর্ক একটা মোরলেস ভালো, কিন্তু আবার রাহু বসে যাওয়া সেটা একটা খারাপ। তো ওভারঅল যদি দেখা যায় এই রিলেটেড যে ভাব, মানে নবম ভাব রিলেটেড যে যে অ্যাট্রিবিউটসগুলো বললাম সেইগুলো রিলেটেড মিক্সড রেজাল্ট পাবেন। কেন কি এখানে রাহু এবং শুক্র নেগেটিভ ফল প্রদান করার চেষ্টা করবে। তো আমি বলবো এনাকে অবশ্যই, যেটা আমি আগেও বলছিলাম, বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট করার জন্য বৃহস্পতিকে পাওয়ার দেওয়া দরকার। এনার একটা বৃহস্পতি রত্ন অত্যন্ত ধারণ করা অত্যন্ত আবশ্যক, যাতে ওভারঅল জন্মছক ভালো হয়। আর কি না, বুধকে পাওয়ার দেওয়া যেতে পারে, তবে সেটা আর একটু অ্যানালিসিস করে দেখতে হবে আমাকে, অন্যান্য ডিভিশনাল চার্ট দেখে তারপরে দেবো আমি, যেহেতু দুটো কেন্দ্রাধিপতি, তো সেখানে আরেকটু আমি দেখে তারপর আমি এটা সাজেস্ট করতে পারি। আদারওয়াইজ বৃহস্পতি এখানে খুব ভালো, আমি বলবো এনার বৃহস্পতি রত্ন অবশ্যই পড়া উচিত। তো 9th হাউস রিলেটেড মিক্সড রেজাল্ট তিনি পাবেন। তারপর 10th হাউস, দশম ভাব, যেখানে 6 লেখা আছে, সেই ঘরটি ফাঁকা এবং সরাসরি বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই, তাই এই ঘর নিয়ে বিশেষ আলোচনা করছি না। দশম ভাব হচ্ছে কর্মভাব বা কর্মস্থান। তারপর আসছি আমরা একাদশ ভাব। একাদশ ভাব যেখানে 7 লেখা আছে, সেখানে চন্দ্র বসেছে। চন্দ্র এখানে অ্যাকচুয়ালি অষ্টম ভাবের অধিপতি হয়ে একাদশভাবে, এইটা ডিনোট করছে যে অষ্টম ভাব কিন্তু হঠাৎ করে কোনো ঘটে যাওয়া ঘটনা, অকাল্ট, এইগুলোরও কারক। তো সাডেন কিছু অষ্টমপতি যখন একাদশভাবে আসে, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়ার ফলে কিছু হঠাৎ করে কিছু লাভ, ইচ্ছাপূর্তি, এগুলো হয়। কেন? একাদশ ভাব হচ্ছে লাভের ঘর, ইচ্ছাপূর্তির ঘর, বড় ভাই বোনের ঘর, ছোটোখাটো রোগভোগের ঘর। কিন্তু হঠাৎ করে কোনো লাভ বা ইচ্ছাপূর্তি এনার করাতে পারে, কিন্তু ছোটোখাটো রোগভোগ এনাকে দেবে চন্দ্র এখানে। কেন? চন্দ্র এখানে ওভারঅল কিন্তু মারক, যেহেতু একটি খারাপ ঘরের মালিক। তো একাদশ ভাব রিলেটেড আমি বলবো মিক্সড রেজাল্ট, রেদার খারাপের দিকেই বেশি পোর্শনটা যদি বলতে হয়। তারপর আসছি আমরা দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব যেখানে 8 লেখা আছে, তো সেখানে শনি এবং মঙ্গল একসাথে বসে গেছে। তো শনি এখানে কি করবে? দ্বাদশ ভাব রিলেটেড সমস্ত খারাপ ফল শনি দেয়। বিশেষ করে শনির দশা যদি অল্প বয়সে পাওয়া যায়, সেইখানে শনি অত্যন্ত ভোগায়। তো আমি একটু জাস্ট দশা নিয়ে আলোচনা করি না এখানে, তবু একটু অল্প করে চোখ বোলাচ্ছিলাম। সেখানে বোধহয় দেখছিলাম 2031 থেকে সম্ভবত এনার শনির দশা চালু হয়ে যাবে। ফলে আর এই যে 5 বছর টাইম, এখন অলরেডি হয়তো জাতকের 9 বছর মতো বয়স, আরও 5 বছর 14 বছর বয়সের পর থেকে যে শনির দশাটা 19 বছর চলবে, এই সময়টা জাতক প্রচণ্ড কষ্টে থাকবে। এবং দ্বাদশভাবে যেটা করে, দ্বাদশভাব হচ্ছে মুখ্যের ঘর, মুক্তির ঘর, জেলযাত্রার ঘর, নির্বাসনের ঘর, দূরে সেটেলমেন্টের ঘর, ব্যয়ের ঘর যেরকম বলা হয়। তো এইখানে শনি যেটা করে, ব্যয় তো প্রচণ্ড করাবে। শনি বেশ পাওয়ারফুলও হয়েও বসে আছে এখানে। তো দ্বাদশ ভাব রিলেটেড সমস্ত নেগেটিভ ফল দেবে। এবং এই সময়ের মধ্যে এমনও হতে পারে জাতককে কোনো কারণে, এবং এই বয়সটাও দেখা যাচ্ছে এমন টাইমে, লাইক 15 থেকে 33 এরকম টাইপের, 14 থেকে 33, তো একটা টিনেজ আছে এর মধ্যে, একটা খুব ইউথফুল সময় যাচ্ছে এর মধ্যে দিয়ে, ফলে সেই সময়টাকে খারাপ করতে পারে শনি এখানে। এবং সেই সময় এমনও একটা হয়, এই সময় মানুষের হয় না, একটু ইউথফুল অবস্থায় মানুষ কী হয়, অতটা তার ম্যাচুরিটি না থাকার জন্য কোনো ভুল করে ফেলতে পারে। তো এই সময়টা তার জেলযাত্রা হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে, যে কোনো কারণে হোক, ছোটো কারণে হোক, বড়ো কারণে হোক, একটা এরকম সম্ভাবনা তৈরি করছে। এছাড়া দ্বাদশভাবে যেটা করা হয়, শনি যদি অল্প বয়সে দ্বাদশভাবে দশা চলে আসে, জাতককে দিয়ে না ছোটোখাটো চুরি করায়। মেনলি সেটা বড় কিছু না, কিন্তু বাড়ির মধ্যে কিছু টাকা পয়সা সরানো ইত্যাদি, এরকম ছোটো ছোটো কিছু কাজ, খারাপ কাজ করায়, জাতককে মান সম্মানের দিক দিয়ে অত্যন্ত হানি করায়, তার সমস্ত দিক দিয়ে তাকে একটা ভীষণ লো ফিল করায়। তো এই খারাপ ফলগুলো শনি এখানে অত্যন্ত দেয়। আরও যেটা করে কি, বাবার সঙ্গেও সম্পর্কের মধ্যে একটা তিক্ততা আনে, শনির দশায় এই জিনিসটা ফিল হতে পারে। আর যেটা তৃতীয় দৃষ্টি শনির পড়ছে দ্বিতীয়ভাবে,
সেটা ধন কুটুম বাণী ঘর, সেইখানটায় একটা নেগেটিভ ফল প্রদান করবে, টাকা পয়সা জমতেই দেবে না হাতে। হ্যাঁ, পঞ্চমভাবে যে দৃষ্টি পড়ছে সেটাও মোরালেস নেগেটিভ। তো ওভারঅল যদি দেখা যায় যে এই দ্বাদশ ভাবটাকে শনি প্রচণ্ড খারাপ করছে, মঙ্গল এখানে স্বরাশিতে থাকার জন্যে দ্বাদশভাবে খারাপ ফল দেবে, কিন্তু যেহেতু মঙ্গল এখানে বিপরীত রাজযোগের কন্ডিশন অ্যাক্টিভেট করতে পারে, তার জন্য বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে, এবং বৃহস্পতিকে পাওয়ার দেওয়ার পরে এখানে মঙ্গল এই ভাবটাকে কিছুটা ভালো করতে পারে। এবং তার মধ্যেও কিন্তু বিপরীত রাজযোগের মধ্যে একটা আছে যে বিপরীত রাজযোগ কিন্তু প্রথম থেকেই ভালো ফল দেয় না, প্রথমে কষ্টই দেয়। সেই গ্রহের যখন বিশেষ করে দশা বা অন্তর্দশা আসে, প্রথমে খারাপ ফল দেয়, তারপরে যত দশার শেষের দিকে আসে তত আস্তে আস্তে ভালো ফল দেয়, বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালো ফল দেয়। তো মঙ্গল সেইটা করতে পারে, কিন্তু তার জন্য ওই যে কন্ডিশন একটাই, বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে। তো ওভারঅল এই জন্মছকটি অ্যানালিসিস করা কমপ্লিট হয়ে গেল। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।